90% লাভ দেওয়ার শর্তে যুক্তরাষ্ট্রে $55,000 কোটি বিনিয়োগ করবে জাপান। রপ্তানিতে শুল্ক হবে 15%। সংঘর্ষ বন্ধ হলেও ইরান ইসরায়েল উত্তেজনা থামছে না। আবারও সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি ইসরায়েলি সেনা প্রধানের। ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে গ্রেপ্তারেরও দাবি। এবং গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত, খাদ্য সহায়তা বন্ধের কারণে 24 ঘন্টায় 15 জনের মৃত্যু। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবা আফরোজ। এবার জাপানের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশটিতে জাপানি পণ্য রপ্তানির উপর 15% শুল্ক কার্যকর হবে। এছাড়া এই চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগ করবে এবং যুক্তরাষ্ট্র সেই বিনিয়োগ থেকে 90% লাভ পাবে। চুক্তিটিকে ঐতিহাসিক উল্লেখ করে ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ফিলিপাইনের সঙ্গেও বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে শুল্কযুদ্ধের মধ্যেই বাজিমাত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের জটিল আলোচনার পর বাস্তবায়িত হলো বিশাল এ বাণিজ্য চুক্তি। জাপানের সঙ্গে চুক্তির বিষয়ে নিজের সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, সম্ভবত এটাই ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি। এটি সবার জন্যই একটি চমৎকার চুক্তি। আগের চুক্তিগুলোর থেকে এটি একেবারেই ভিন্ন। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলছেন, তার সরকার চুক্তির খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখবে। তবে তিনি মনে করেন এটি জাতীয় স্বার্থে করা হয়েছে। চুক্তির অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রের গাড়ি, চাল ও নির্দিষ্ট কিছু কৃষিজ পণ্যের রপ্তানি বাজারে প্রবেশাধিকার দেবে বলেও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। আর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলছেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের দীর্ঘদিনের মৈত্রী আরও গভীরতর হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও জাপান এক নতুন গোল্ডেন এজে প্রবেশ করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ট্রাম্পের ঘোষণার পর জাপানি অটোমোবাইল কোম্পানিগুলোর শেয়ার মূল্য ব্যাপকভাবে বেড়ে যায়। বুধবার মাজদার শেয়ার 17%-এরও বেশি বৃদ্ধি পায়। টয়োটা, নিসান ও হোন্ডার শেয়ার 8.5 থেকে 12% পর্যন্ত বাড়ে। 2024 সালে যুক্তরাষ্ট্র জাপান থেকে প্রায় $148.2 বিলিয়ন পণ্য আমদানি করে এবং রপ্তানি করে প্রায় $79.7 বিলিয়ন। বিশ্লেষকদের মতে এ চুক্তি পারস্পরিক বাণিজ্য ঘাটতি কমাতে ভূমিকা রাখতে পারে। এদিকে ফিলিপাইনের সঙ্গেও বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চুক্তি অনুযায়ী ফিলিপাইনে মার্কিন পণ্য ঢুকতে কোনো শুল্ক রাখা হয়নি। তবে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে ফিলিপাইনকে দিতে হবে 19% শুল্ক। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। সংঘর্ষ বন্ধ হলেও ইরান ইসরায়েল উত্তেজনা থামছে না। এবার সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি সেনা প্রধান ইয়াল জামির। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি। অন্যদিকে ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার ইচ্ছা নেই বলে জানিয়েছে তেহরান। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো চলছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। সামরিক মূল্যায়নের এক বৈঠকে তিনি জানান, ইরান এবং তার মিত্রদের এখনো টার্গেট হিসেবে দেখছে তেল আবিব। জামির বলেন, সেনাবাহিনীকে আরও বৃহৎ এবং ব্যাপক অভিযানের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সিরিয়া, লেবানন ও গাজায় ইরানপন্থী শক্তিগুলোকে কৌশলগত ক্ষমতা অর্জনে বাধা দেওয়ার কথাও বলেন তিনি। এর অংশ হিসেবে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানান দেশটির সেনাপ্রধান। ইরানের বিরুদ্ধে আমাদের অভিযান শেষ হয়নি। আমরা হিজবুল্লাহ, সিরিয়া এবং ওয়েস্ট ব্যাংকেও সক্রিয়ভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে বলেছেন, তেহরান ইসরায়েলের ধ্বংস চায় না। এ সময় হামাস, হিজবুল্লাহ ও হুতিদের সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্কের কথাও স্বীকার করেন তিনি। এই গোষ্ঠীগুলো যৌক্তিক কারণে লড়াই করছে বলে উল্লেখ করে তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথাও জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
তবে ইরানের কোনো তৎপরতা সাধারণ ইসরায়েলিদের বিরুদ্ধে নয় বলে আশ্বাস দেন আরাকচি। দাবি জানান একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রেরও। আমরা যখন বলি যুক্তরাষ্ট্র ধ্বংস হোক কিংবা ইসরায়েল ধ্বংস হোক, তা তাদের দখলদার রাজনীতির বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। আর আমরা বরাবরই স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে আছি। সশস্ত্র হামলা থামালেও উত্তেজনা থামেনি ইরান ইসরায়েলের মধ্যে। তাদের সংঘাত গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে আরো অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এর উপর তেহরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির আহ্বান ফিরিয়ে দেয়ায় আবারও অঞ্চলটিতে বড় সংঘাতের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকেরা। বিনয়ামিন, RTV। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ওবামাকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন ট্রাম্প। 2016 সালের নির্বাচন নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আমেরিকার জনগণকে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়েছে ওবামা প্রশাসন। এ সময় ওবামাকে অপরাধী ও রাষ্ট্রদ্রোহী বলেও উল্লেখ করেন তিনি। অবশ্য এর আগেও নির্বাচনে জালিয়াতি ও ষড়যন্ত্র সংক্রান্ত ভুয়া দাবি তুলে আলোচিত হয়েছিলেন ট্রাম্প। বিশেষ করে 2020 সালের নির্বাচনে নিজের পরাজয় মেনে নিতে অস্বীকার করার সময় নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনেন তিনি। জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান সংস্থা ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানায় সংস্থাটির কার্যক্রম মার্কিনীদের নৈতিক মতাদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া মার্কিন নীতির বাইরে গিয়ে ফিলিস্তিনকে সদস্য রাষ্ট্র হিসেবে গ্রহণ করায় ইসরায়েল বিরোধী বক্তব্য বেড়েছে বলে অভিযোগ ওয়াশিংটনের। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল বলে জানান ইউনেস্কোর মহাপরিচালক অন্দ্রে আজুলে। আগের মেয়াদেও সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় 80 শিক্ষার্থীকে বহিষ্কার ও ডিগ্রি প্রত্যাহার সহ বিভিন্ন ধরনের সাজা দেওয়া হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করায় এই শাস্তি দেয় কর্তৃপক্ষ। মঙ্গলবার শিক্ষার্থীদের সংগঠন এই তথ্য জানিয়েছে। অনেক আগে থেকেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের আর্থিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে আসছে সংগঠনটি। এক প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলছেন কোনোভাবেই তাদের থামানো যাবে না। যে কোনো কিছুর বিনিময়ে ফিলিস্তিনের মুক্তির লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা। এদিকে শাস্তি পাওয়ার শিক্ষার্থীদের বিরুদ্ধে 2025 সালের মে মাসে বাটলার লাইব্রেরিতে বিশৃঙ্খলা ও 2024 সালে বসন্তে অ্যালামনাই উইকেন্ডে তাঁবু স্থাপন করে ক্যাম্পাসে অবস্থানের অভিযোগ আনা হয়। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও খাদ্য সহায়তা বন্ধের কারণে উপত্যকাটিতে মাত্র 24 ঘন্টার ব্যবধানে অনাহারে মারা গেছেন অন্তত 15 জন। নিহতের মধ্যে মাত্র 6 সপ্তাহ বয়সী নবজাতক শিশু রয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন দীর্ঘদিন ধরেই ক্ষুধা ও দারিদ্র্যের মুখোমুখি গাজা উপত্যকার সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে। বুধবার এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত অপুষ্টি ও অনাহারে মারা গেছে অন্তত 101 জন। এর মধ্যে 80 জনই শিশু। সংবাদ শেষ করব তৃতীয় চীন আন্তর্জাতিক সাপ্লাই চেইন প্রদর্শনীর খবর দিয়ে। বেইজিংয়ে অনুষ্ঠিত হয়ে গেল তৃতীয় চীন আন্তর্জাতিক সাপ্লাই চেইন প্রদর্শনী। তৃতীয়বারের মতন অনুষ্ঠিত হওয়া এই প্রদর্শনীতে অংশ নেয় 75টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থার 651টি প্রতিষ্ঠান ও কোম্পানি। আর জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। অভিন্ন ভবিষ্যতের জন্য যুক্ত হোক বিশ্ব, এ প্রতিপাদ্যে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় চীন আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপো। বুধবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে দেশি বিদেশি প্রায় 1200টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এবারের প্রদর্শনীতে উপস্থাপন করা হয় 6টি প্রধান শিল্প চেইন। এতে আছে উন্নত উৎপাদন শিল্প, পরিচ্ছন্ন জ্বালানি, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্যকর জীবনধারা ও সবুজ কৃষি চেইন। এছাড়া একটি সাপ্লাই চেইন সেবা অঞ্চল রয়েছে, যেখানে শৃঙ্খল সম্পর্কিত পরিষেবা ও সমাধান প্রদর্শন করা হয়। চলতি বছর প্রদর্শনীতে প্রথমবারের মতো অংশ নিয়েছে 230টিরও বেশি নতুন দেশি বিদেশি অংশীদার, যারা 100টিরও বেশি নতুন পণ্য, প্রযুক্তি ও উদ্ভাবন উপস্থাপন করছেন।
প্রদর্শনীতে ৭৫টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থার ৬৫১টি প্রতিষ্ঠান ও কোম্পানি অংশ নেয়। এর মধ্যে বিদেশি প্রদর্শকের সংখ্যা ৩৫%। প্রদর্শনীটি চলে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।